অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলা আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি। যদিও এই সময়টা নষ্ট করার জন্য গত 5 দিন 6 দিন আমাকে প্রচুর খাটতে হয়েছে। এবার বলবো না পুরোটা আপনাদের জন্য, অবভিয়াসলি আমারও স্বার্থ রয়েছে। এবার আজকের ভিডিওর টপিকটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে। কথা হচ্ছে যে আজকের ভিডিওটা সামনে ইলেকশানের পরে কি কি হতে পারে, কি হলে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটাকে নিয়ে পড়াশোনা করতে করতে বিভিন্ন সাইটে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন রিপোর্ট পড়তে পড়তে এমন কিছু অদ্ভুত জিনিস চোখে ধরা পড়েছে। মার্কেটে হয়তো আমিও অনেকটা দিন আছি, আমিও লাস্ট 4টে লোকসভা ইলেকশন দেখেছি মার্কেটে। তার মধ্যে কিছু ঘটনা মনে আছে, কিছু ঘটনা মনে নেই, একটু বায়াস হয়ে রয়েছি। ইলেকশন মানেই বড় মুভমেন্ট। তো যখন পুরো জিনিসটাকে নিয়ে চর্চা করতে বসলাম, লাস্ট উইক ভিডিওতে আমি বলেছিলাম যে ভিক্সের ডেটা বলছে যে বাজার পড়বে। এবার যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, প্রত্যেকবারই কিন্তু ঠিক মার্কেট ইলেকশনের আগে একটা ছোটোখাটো ফল হয় বা কারেকশান হয়। এই রেজাল্ট বেরোনোর 10 দিন আগে, 15 দিন আগে বা 20 দিন আগে, বা বাজার ওপরেও যায়। মোদ্দা কথা হলো, আমরা জেনারেলি যেটা দেখি যে ভোটের আগে ভোলাটিলিটি বাড়ছে, ভোটের রেজাল্টের পর ভোলাটিলিটি পড়ছে। 90% লোক যারা অপশান বাই করে ট্রেড করছি এই মুহূর্তে, আমার পার্সোনালি কোথাও না কোথাও মনে হয় যদি আমরা অপশান জুন মাসে শর্ট করে ওয়েট করি, হয়তো আমরা একটা ভালো প্রফিট পাবো। যাই হোক, এটা তো গেলে একটা জেনারেল কথা। বাজার নিয়ে ভিউ কি সেটাতে পরে আসছি। সবার আগে ইলেকশনটাকে লাস্ট হিস্ট্রি থেকে যেভাবে অ্যানালিসিস করেছি, সেখান থেকে যেটা বোঝা যায় যে ইলেকশনের একটা ইম্প্যাক্ট তো স্টক মার্কেটে রয়েছে। সেটা কতটা বড় কতটা ছোট পরে আসছি। এখনও অবধি আমরা যতগুলো লোকসভা ইলেকশন দেখেছি লাস্ট 1998 থেকে, বেস্ট রেজাল্ট এখনও অবধি দিয়েছে 2009 সাল, আর ওয়ার্স্ট রেজাল্ট এই রিসেন্ট টাইমে আমাদেরকে দিয়েছে হচ্ছে 2019 সালের লোকসভা ইলেকশন। এবার 2019-এর লোকসভা ইলেকশনটা আমরা এটা কিভাবে ক্যালকুলেট করছি? যে ইয়ারে ইলেকশন হচ্ছে বা যে ডেটে ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে, ধরে নিন এই মাসে, এই বছর 4 জুন ভোটের রেজাল্ট বেরোবে, তো 2024-এর 4 জুন থেকে 2025-এর 4 জুন অবধি মার্কেট আমাকে কি রিটার্ন দিয়েছে, পজিটিভ নেগেটিভ হোয়াট এভার। তো এখনও অবধি বেস্ট হচ্ছে 2009, যেটা ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল। সিপিএম আচমকা আর কি সাপোর্ট সরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট ফল হয়েছিল, প্রি ইলেকশন হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবার যদি একটা জিনিস আমরা নোটিস করি, এই যে আমি বললাম যে 2019 এখনও অবধি সবচেয়ে বাজে রিটার্ন দিয়েছে। এবার তাহলে এতগুলো ভোটের মধ্যে 2019-এর বাজে রিটার্ন দেওয়ার কারণটা কি? যখন তার রিজনগুলো পড়তে যাচ্ছি যে কেন 2019 নেগেটিভ রিটার্ন দিল, 2019 সালে মানে ভোটের পর, ভোটের 3 মাস পর, ভোটের 1 বছর পর মোটামুটি ওর নেগেটিভ রিটার্নই মেনটেন করেছে 2019 সালটা। রিজন যেগুলো বেরিয়ে এলো, তখন চায়না আর আমেরিকার ট্রেড ওয়ার চলছিল, আমরাও দেখেছি, বাট মাথায় থাকে না কোন সময়ের কোন ঘটনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জিএসটিকে মার্কেটে আনা হয়েছিল, তার আগেই ডিমানিটাইজেশন হয়েছিল, আর 2019-এর পর 2020-তেই কিন্তু ঢোকে করোনা। এই সব কিছু মিলিয়ে যদি আমরা 2019টাকে দেখি, বাজার কিন্তু নেগেটিভ রিটার্ন করেছিল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, পোস্ট ইলেকশন, ঠিক আছে, প্রত্যেকটা সিচুয়েশানে লাস্ট 10টা ইলেকশন যদি আমরা দেখি, তার মধ্যে 3টে ইলেকশন আমাকে নেগেটিভ রিটার্ন করেছে, 7টা ইলেকশন আমাকে পজিটিভ রিটার্ন করেছে।
এবার নেগেটিভ রিটার্ন করেছে কোন ইলেকশনগুলো? যারা একটু এজেড, যারা 98, 99 ওই সময়টা দেখেছেন, আমি খুব ছোট ছিলাম বাট আমিও দেখেছি, গভর্নমেন্ট ফর্ম হতো, 6 মাসের মধ্যে গভর্নমেন্ট পড়ে যেত, মানে কোয়ালিশন গভর্নমেন্ট 13টা 14টা পার্টি নিয়ে, 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে 98তে ইলেকশন, 99তে ইলেকশন। তো ওই ফেজটাতে বাজার নেগেটিভ রিটার্ন করেছিল ইলেকশনের সময়, কারণ বাজারের কনফিডেন্স ছিল না। আর সেকেন্ড হচ্ছে 2019 সালে নেগেটিভ রিটার্ন করেছিল, রিজনটা আপনাকে বললাম একটু আগে। এবার কথা হচ্ছে এই দুটো ইলেকশন ছাড়া বাকি যে 7টা ইলেকশন হয়েছে তাদের রিটার্নটার যদি আমরা অ্যাভারেজ করি, যে বছর ইলেকশন হয়েছে সেই বছর কি রিটার্ন দিয়েছে, সেটা 2004 হতে পারে, 2009 হতে পারে, 2014 হতে পারে, অ্যাভারেজ রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 27%। আবার বলছি, আমি এই কথাটা বলছি যে বছর ইলেকশন হচ্ছে অনলি সেই বছরে, মানে 2024-এ ইলেকশন হচ্ছে, মানে 31শে ডিসেম্বর 2024 অবধি, সেই বছরগুলোতে কিন্তু বাজার পজিটিভ রিটার্ন দিয়েছে, যার অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 27%, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এক্সপেক্ট করা আর উচিত নয়। প্রেজেন্ট বাজারের সিনারিওতে আমরা যদি লাস্ট কিছু বছর নিফটির ইয়ারলি রিটার্ন দেখি, এক্সপেক্ট আমরা করতে পারি 15% রিটার্ন। আর সেই 15% রিটার্নের মধ্যে বাজার কিন্তু 1 জানুয়ারি থেকে আপ টু আজকের মে মাসের 9-10 তারিখ যখন আমি ভিডিও করছি, বাজার কিন্তু অলরেডি 2% রিটার্ন দিয়েছে। আবার বলছি, যদি আমরা 1980-82 সাল থেকে অ্যাভারেজ দেখতে থাকি, 10টা ইলেকশনের মধ্যে 7টা ইলেকশন রেজাল্টের বছরে পজিটিভ রিটার্ন পেয়েছি। সেই পজিটিভ রিটার্নের অ্যাভারেজ করলে বেরোবে 27% এক বছরে নিফটির রিটার্ন বা সেন্সেক্সের রিটার্ন। এটাকে যদি আমি আরেকটু প্রেজেন্ট সিনারিওতে ভাঙি, আমি এক্সপেক্ট করতে পারি অ্যাজ পার নিফটি সিএজিআর, ঠিক আছে, 15% রিটার্ন একটা ক্যালেন্ডার ইয়ারে, মানে 2024 সালে। এবার 15% রিটার্নের মধ্যে কিন্তু অলরেডি 2% রিটার্ন বাজার দিয়েছে। এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর জিনিসটা মানে আমার চোখে পড়ার পর জাস্ট আমি মানে ওই প্রত্যেক দিন আমিও শিখছি একটা ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য যে জিনিসটা করতে হয়। যাই হোক, এবার যেটা সবচেয়ে অদ্ভুত জিনিস আর অসাধারণ জিনিস লাস্ট 4টে ইলেকশানে আমার চোখে পড়েছে, মানে আমি নিজেও স্টান্ড হয়ে গেছি, কখনো জিনিসগুলোকে এইভাবে নোটিস করিনি, ডেটা চেক করতে করতে বেরোলো। আর এই ডেটাগুলো সোর্স হচ্ছে SBI ক্যাপিটাল সিকিউরিটিস, দ্য হিন্দু বিজনেস লাইন, ইটি নাও, মানি কন্ট্রোল, অ্যাঞ্জেল SI, বিভিন্ন আর্টিকেল পড়ে। তো যাই হোক, আচ্ছা, তার আগে একটা কথা জাস্ট বলে নিই, কারণ আমার ভুলে যাই। কৃষ্ণনগরে আগামী জুন মাস থেকে আমাদের অফলাইন ক্লাস চালু হচ্ছে। যদি কেউ জয়েন করতে চাও অফলাইন ক্লাস, সাথে আমরা লাইভ ট্রেডিংও করব, তো প্লিজ কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশানে কোথায় কন্ট্যাক্ট করবে, কি করবে, সমস্ত নাম্বার দেওয়া রয়েছে। আর সেকেন্ড হচ্ছে, আগামী মঙ্গলবার থেকে, এটা গতকাল শুরু হওয়ার কথা ছিল, বাট প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকার জন্য আগামী মঙ্গলবার থেকে হাওড়া রামরাজাতলা স্টেশনের পাশে মঙ্গলবার, বৃহস্পতিবার যে কোনো একদিন আমরা, মানে আমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অফলাইন ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার বা বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে 8:30। হাওড়া আর কৃষ্ণনগর আমাদের নতুন দুটো জায়গা ওপেন হচ্ছে। আচ্ছা, আর পুরনো যেগুলো পাঁশকুড়া, বর্ধমান, ব্যান্ডেল, কাঁচরাপাড়া, বিরাটি, যাদবপুর চলছিল, সেগুলো চলছে। আচ্ছা, যাই হোক, এবার যেটা বলছিলাম যে সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা আমার চোখে পড়েছে, সেই জিনিসটা কি, প্রত্যেকটা ইলেকশন রেজাল্টের আগের 3 দিনে, আবার বলছি, প্রত্যেকটা ইলেকশন রেজাল্টের আগের 3 দিনে বাজার 2% করে পজিটিভ রিটার্ন দিয়েছে। লাস্ট 4টে ইলেকশনের কথা বলছি, এক্স্যাক্ট 3 দিন। ধরে নিন এবছর
4 জুন রেজাল্ট, তার মানে 1, 2, 3 এই 3টে দিন কিন্তু খুব ক্রুশিয়াল। এই 3 দিনে যদি বাজার 2% রিটার্ন করে, তার মানে ব্যাঙ্ক নিফটিতে আমি প্রায় অ্যারাউন্ড 1000 পয়েন্ট জানি দুদিনে র্যালি করবে, নিফটিতে 400 পয়েন্ট দুদিনে র্যালি করবে। আমরা কিন্তু এই মুভমেন্টটাকে ক্যাপচার করার চেষ্টা কিভাবে করব আমি জানি না, আমাদেরকে অতি অবশ্যই করতে হবে। লাস্ট 20 বছরের 4টে ইলেকশানে অনলি এই কন্ডিশনটা কমন। তো যাই হোক, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর যেটা ইম্পর্টেন্ট, যে পোস্ট 3 মান্থ, আবার বলছি 2019-এর ব্যাপারটাকে একটু অন্যরকম, বাট যদি 2019-এর ব্যাপারটাকে আমি একটু বা আমরা যদি একটু কনসিডার করতে পারি, তাহলে 3 মান্থ রিটার্ন দিয়েছে 8%, 6 মান্থ রিটার্ন দিয়েছে 10%। মানে জুনে ভোটের রেজাল্ট বেরোবে, জুন, জুলাই, আগস্ট এর মধ্যে 8%, পাস্ট ইয়ারগুলোর যদি আমি একটা অ্যাভারেজ করি, আর যদি জুনের পর থেকে আরও 6 মাস মানে আপ টু ডিসেম্বর অবধি আমি ক্যালকুলেট করি, এই রিটার্নটা কিন্তু অ্যারাউন্ড 10% গেছে। তো খুব শর্ট ফর্মে যদি যাই, যদি একটু সামারাইজড করি ব্যাপারটাকে, 2019 কিন্তু বাজার প্রত্যেকটা ইলেকশনে যেরকম মুভমেন্ট করে, বাজার কিন্তু সেরকম মুভমেন্ট করেনি। অনেকগুলো ফ্যাক্টর ছিল তার পেছনে। এবার এটা এক্সেপশন, করোনার সিচুয়েশান, নোটবন্দি, চায়না আমেরিকা ট্রেড ওয়্যার। বাকি যে কটা ইলেকশন হয়েছে 1998, 99টাও কিন্তু এক্সেপশনাল কন্ডিশন। যারা জানে তারা জানে যে প্রত্যেক 6 মাসে গভর্নমেন্ট পড়ে যেত। একটা 2 বছরের টাইম ফেজে আমরা ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, নরসিংহ রাও, মানে 4-5টা প্রধানমন্ত্রী দেখে নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে এক্সেপশনাল কন্ডিশন। এইটাকে যদি আমি না আনি, বাজার কিন্তু সবসময় ইলেকশন ইয়ারে পজিটিভ রিটার্ন করেছে। বাজার কিন্তু আফটার ভোট 3 মান্থ 8 থেকে 10% রিটার্ন করেছে 3 to 6 মান্থ স্প্যানে। ভোটের আগে 3 দিনে বাজার 2% করে পজিটিভ রিটার্ন করেছে লাস্ট 4টে ইলেকশনের নিরিখে। এবার এইগুলো তো বেরোলো। এবার কথা হচ্ছে, এত কিছু বোঝার পরেও যদি একটা সিম্পল জিনিস ভাবি, নিফটিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1996 সালে। নিফটির তখন ভ্যালু ছিল 1000 যখন ইন্ট্রোডিউস করা হয়। ট্রেডিং চালু হয় 2001 সালে, সেটা পরের কথা। তো 1996 থেকে 2024 এই 28 বছরে নিফটি 1000 থেকে 22,000 হয়েছে, মানে 22 গুণ রিটার্ন করেছে। তার মধ্যে কিন্তু বাজার প্রচুর খারাপ ঘটনা দেখেছে, প্রচুর ভালো ঘটনা দেখেছে। কিন্তু ইন শর্ট যেটা বোঝাতে চাইছি আমি, যে হয়তো ইলেকশনের একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু সেটা খুব সাময়িক। বাজার কিন্তু সব জানে কি হবে, বাজার বাজারের মতোই চলে, ঠিক আছে? মানে কীরকম ব্যাপার বলুন তো, আপনি হাঁটবেন, মধ্যিখানে রাস্তায় হোঁচট খেলেন, দুদিন আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেন, দুটো পেন কিলার খেয়ে যেই ব্যথা সেরে যাবেন, আবার আপনি যেমনকার তেমনই হাঁটবেন। তো বাজারও কিন্তু সেটাই মেনটেন করে। আমি কিছুদিন আগে আমার ক্লাসে বোঝাচ্ছিলাম যে গভর্নমেন্টটা ফ্যাক্টর নয়। আজকের যদি এখানে টিএমসি গভর্নমেন্টও দেশে রাজত্ব করে, সিপিএম গভর্নমেন্টও যদি দেশে রাজত্ব করে, বা বিজেপি করে, বা কংগ্রেস করে, ব্যাপারটা কিন্তু একটাই, বাজার স্টেবল গভর্নমেন্ট চায়, বা যারা ফরেন ইনভেস্টার তারা স্টেবল গভর্নমেন্ট চায়। যে ভাই এর ওপর আমি পয়সা লাগাবো, তো এ কালকেরই আর কি উল্টে যাবে না গদি। তো যখন কোনো দল 272টা সিট পেয়ে ক্ষমতায় আসে, সে যে দলই হোক, যত কনজারভেটিভ দলই হোক, যাই হোক না কেন, বাজার কিন্তু রিয়্যাক্ট পজিটিভই করেছে। যখনই সরকার কোয়ালিশন হয়েছে, যে কংগ্রেস গভর্নমেন্ট হচ্ছে সিপিএমের সাপোর্টে, সিপিএম সাপোর্ট সরিয়ে নিল, কংগ্রেস গভর্নমেন্ট পড়ে গেল, এই যে যখনই ডামাডোল হচ্ছে, তখন কিন্তু বাজার সেটাকে ভালোভাবে নেয় না। লাস্ট 2টো ইলেকশানে মমতা ব্যানার্জি বা অন্যান্য পার্টিগুলো অ্যালায়েন্স করার চেষ্টা করেছে। 11টা পার্টি, কিছুদিন আগেও রাহুল গান্ধী 14টা পার্টিকে নিয়ে ভারত গেট নাকি একটা করার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার বা দেশের মানুষ
যারা 1998-99 সালে পলিটিক্যাল সিচুয়েশানটাকে দেখেছে তারা কখনো এই ধরনের গভর্নমেন্টকে ভোট দেবে না, বা এই ধরনের জোটকে তো ভোট দেবে না। যে দল মানে ওই জোট যদি জিতেও যায় ভোটে, 11টা দলের 11টা নেতার মধ্যে মারামারি লেগে যাবে যে কে প্রধানমন্ত্রী হবে আর কে অর্থমন্ত্রী। তো যাই হোক, তো মোদ্দা কথা, ইলেকশনের 3 দিন আগে থাকতে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট ডে, সাবধানে থাকতে হবে। বাজারে ভোলাটিলিটি ইনক্রিজ করবে লাস্ট হিস্ট্রি অনুযায়ী, মানে নেক্সট, আমি আগেও বলেছি এগুলো, মানে বারবার একই কথার রিপিটেশন, যে মে মাসটা হিস্টোরিক্যালি খারাপ, 5 সপ্তাহের মাসও খারাপ, মে মাসে 5 সপ্তাহ পড়েছে। ভিক্স গত সপ্তাহতেই বলেছিলাম বাজার পড়বে সোমবার থেকে আজ অবধি কী অবস্থা আপনারা নিজেরা দেখে নেবেন। তো ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো আমি বারবার বলি যে আমার কাছে রাত্রিবেলা এসে ভগবান স্বপ্ন দেয় না। ছোট্ট ছোট্ট জিনিস আমরা যদি একটু শেখার দিকে জোর দিই না, আমরা অনেক জিনিস ধরতে পারবো। এবার কথাটা হচ্ছে ধরার পর সেই অনুযায়ী কাজ করছি কি না, সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো মোদ্দা কথা, যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় এলে বাজার বিশাল কিছু করবে, ভাবার দরকার নেই। যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় না এলে বাজার হিউজ ক্র্যাশ করবে, সেই চিন্তা ভাবনাটাও ছেড়ে দিন। আপনার চিন্তা একটাই হওয়া উচিত, আমি কোন স্টকগুলোকে চুজ করব বিজেপি গভর্নমেন্ট এসে যদি বাজার উপরে যায়, কোন জায়গাতে আমার ইনভেস্টমেন্ট হওয়া উচিত। আর 2 নম্বর হচ্ছে, যদি বাজার পড়ে আমার অলরেডি যেগুলো ইনভেস্ট করা আছে সেগুলোকে আমি কিভাবে প্ল্যান করে ম্যানেজ করব। এবার যদি আমরা বিজেপির ম্যানিফেস্টোতে যাই, মানে নির্বাচনী ইস্তেহার, আমি প্রথম কোনো পার্টির নির্বাচনী ইস্তেহার বললাম, তো যাই হোক, তো মোটামুটি তার থেকে যা বুঝেছি আর আর্টিকেলগুলো পড়ে যা বুঝেছি, বিজেপি যদি ক্ষমতায় আসে, কনস্ট্রাকশন, ডিফেন্স, ইভি, ট্যুরিজম, অ্যাফোর্ডেবল হাউজিং। তার মানে এক হচ্ছে, আমাকে কনস্ট্রাকশন বলতে আমি কিন্তু ডাইরেক্ট কনস্ট্রাকশন শেয়ার নিতে বারণ করি অ্যাজ পার সৌরভ মুখার্জি স্যারের মতামত অনুযায়ী। সিমেন্ট, মেটাল, এই দুটো সেক্টরে বুম আসতে পারে 1 নম্বর। অ্যাফোর্ডেবল হাউজিং যেহেতু আসছে, মানে হোম লোন আরও সস্তা হবে, গভর্নমেন্ট আরও সাবসিডি দেবে, ব্যাংক প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন হালকা করবে, এটা ব্যাংককে যেমন হেল্প করবে, সেকেন্ড যারা এনবিএফসি হোম লোন দেয়, আদিত্য বিড়লা ফিনান্স বলুন, বাজাজ বলুন, আমাদের আইআইএফএল বলুন, এদেরও কিন্তু বিশাল হেল্প হবে। ডিফেন্স, মানে যেহেতু ভোকাল ফর লোকাল কথাটা চলছে না, যে প্রোডাকশানটা দেশেই হতে হবে, বিভিন্ন পার্টস, বিভিন্ন তো সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা রেলওয়ে আর ডিফেন্স, এই দুটো জায়গাতে সবচেয়ে বেশি আমাদের দেশেই জিনিসপত্র তৈরি করার চেষ্টা দেখতে পাচ্ছি, বা হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বা ইত্যাদি এই জিনিসগুলো। তো যারা একটু হেভি ইঞ্জিনিয়ারিংয়ে আছে, প্রোডাকশানে আছে, আপনারা দেখবেন রিসেন্টলি ইভেন আজকের এনএফও ক্লোজ হচ্ছে এইচডিএফসি ম্যানুফ্যাকচারিং ফান্ড। এই যে ম্যানুফ্যাকচার করা, কোনো জিনিস তৈরি করা, এটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট এলে ভীষণভাবে ফোকাসড হবে। কোথায় কোথায় কী সাবসিডি দেবে আমি জানি না, কারণ সেটা আমরা যখন ফুল বাজেট হবে তখনই জানতে পারবো। তো এই জায়গা থেকে আমাদেরকে দাঁড়িয়ে যে স্টকগুলোকে চুজ করতে হবে সেটা আমি পরের বার আসবো, এটাকে নিয়ে আরেকটু ডিটেল আমাকে পড়াশোনা করতে হবে বা অ্যানালিসিস করতে হবে। তো যাই হোক, কনস্ট্রাকশন, অ্যাফোর্ডেবল হাউজিং, ডিফেন্স, ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, আর ট্যুরিজম, রেলওয়ে। ট্যুরিজমকে কিন্তু বিজেপি গভর্নমেন্ট বিভৎস পুশ দিচ্ছে। আর হোয়াট এভার যদি আমাদের ব্যবসাপত্র সমস্ত কিছু জায়গাতে আলটিমেট একদম কোর ইকোনমিকে, মানে গ্রামের ভেতর ছোট ছোট কুটির শিল্প বা এইসব ধরনের জিনিসগুলোকে যদি পুশ দিতে হয় গভর্নমেন্টকে, যেন এই জায়গা থেকে এরা ব্যবসা করে রোজগার করুক, যেহেতু সেই অর্থে চাকরির জায়গা নেই, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতেই হবে, সেটা হয় বাই রোড হোক বাই রেল হোক। তো এই প্রসঙ্গে দুটো শেয়ারের নাম খালি আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে। একটা হচ্ছে এলটি, লার্সেন টুব্রো। 2 নম্বর হচ্ছে অশোক লেল্যান্ড, ওরা এখন বড় বড় প্রজেক্টে কাজ করছে, প্লাস ভেহিকল তো আছেই। 3 নম্বর তো অবভিয়াসলি আসবে, রেলওয়েতে গেলে লিডার স্টকের দিকেই চোখ দিন, মানে আইআরসিটিসি। যাই হোক, স্টক নিয়ে পরে আসবো। এবার এই সিচুয়েশানে দাঁড়িয়েও যে স্টকগুলো বাজার এত হাইতে বাট স্টকগুলো ভীষণ আন্ডার ভ্যালুতে রয়েছে, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। সেটা ডাবর হতে পারে, মেরিকো হতে পারে, কোলগেট হতে পারে, হিন্দুস্তান ইউনিলিভার হতে পারে। তো বৃষ্টি যদি ভালো হয়, বিজেপি গভর্নমেন্ট যদি আসে,
তো এই সেক্টরটাতে কিন্তু আমরা একটা বুম দেখব। বৃষ্টি কিন্তু আগের বার অ্যাজ পার এক্সপেকটেশন হয়নি, এখনও মেট ডিপার্টমেন্টের কোনো সেই অর্থে ফোরকাস্ট আসেনি। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে যেটা দিয়ে আমি শুরু মানে মধ্যিখানে বলেছিলাম যে বাজারকে আমি বারবার আমার স্টুডেন্টদেরকেও বলি, যারা পড়ে তাদেরকেও বোঝাই যে কাল কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, এটাকে ছেড়ে দাও। একটা ছেলে শরীর খারাপের জন্য একটা এক্সামের রেজাল্ট খারাপ করলো, তার মানে এটা নয় যে সে স্টুডেন্ট খারাপ। তো ভোটের পরের 1 মাস বা ভোটের পরের 2 মাস কী হবে সেটা ইম্পর্ট্যান্ট নয়। ইন্ডিয়া কিন্তু আবার বলছি, আমাদের স্টক মার্কেট এত কিছু দেখেছে, দেখার পরেও প্রত্যেক বছর ডবল হতে হতে আজকের 22 গুণ হয়েছে। স্টকে তো মানে ইন্ডেক্স 22 গুণ হয়েছে, স্টক তো তাহলে 40 গুণ 50 গুণ হয়েছে। খালি একটা সিম্পল ডেটা বলি, 2004 থেকে 2009 বাজার 114% রিটার্ন করেছিল। 2009 থেকে 2014 বাজার 94% রিটার্ন করেছিল। 2014 থেকে 2019 62% রিটার্ন। কেন রিটার্ন কমেছিল আবার মনে করাচ্ছি, 2016তে নোটবন্দি, 2018 জিএসটি, এই বিভিন্ন জিনিসগুলো ব্যাংকিং সেক্টরকে বা ওভারঅল বিজনেসের সাইকেলটাকে কিন্তু একটা বিশাল বড় ধাক্কা দিয়ে গেছিল। 2019 থেকে 2024 88%। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের খোটানুটি লেগেছে, চায়নার সাথে লেগেছে, ওয়ার্ল্ড মার্কেটে গ্রিস শেষ হয়ে গেছে, ইরাকের যুদ্ধ হয়েছে, প্রচুর ঘটনা। কিন্তু বাজারে যেটা করার বাজার সেটাই করছে। তো ওই 1 মাস 2 মাস কি পড়ছে, উঠলে তো আমাদের কোনো টেনশন হয় না, আমাদের সব সমস্যা শুরু হয় বাজার পড়লে। যখন কোনো স্টক ওঠে আমরা কোয়েশ্চেন করি না কেন উঠছে, যখন বাজার উঠছে দিনের পর দিন কোনো কোয়েশ্চেন নেই কেন উঠছে, খুব ফুর্তি, খুব আনন্দ। কিন্তু যে মুহূর্তে বাজার পড়লো, কেন পড়লো স্যার, কী হলো, কোনো খবর আছে, ওঠার সময় তো আমরা জিজ্ঞাসা করি না, তাহলে পড়ার সময় কেন জিজ্ঞাসা করি? যে উঠবে সে পড়বে, যে সিঁড়ি ওপরে যায় সেই সিঁড়ি নিচে আসে। তো ওঠা পড়াটা চলতে থাকবে, কিন্তু যে লম্বা ভিউ নিয়ে বাজারকে দেখছে তার জন্য এই বাজারে গত 28 বছর বড় পয়সা রাখা ছিল, নেক্সট 5 বছর 10 বছরও বিশাল বড় পয়সা রাখা রয়েছে। তো আমার কাছে যদি বাজার ফল হয়, রিটেলের যেটা সবচেয়ে বড় সমস্যা, তারা ভয় পায়, তারা অপরচুনিটি হিসেবে নেয় না। রিটেলকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। আজকের ডেটে আমরা যখন প্যানিকে সব মাল বেচছি, কেউ না কেউ তো মাল কিনছে সাহস দেখিয়ে, আর আলটিমেট দিনের শেষে সেই গেনার হয়। তো এই জায়গাটাতে বলবো, প্ল্যানিং করুন বাজার পড়লে আপনি কোন কোন স্টকে আপনার টাকা ঢোকাবেন, এখন কোন স্টক আটকে রয়েছে। ওপরে গেলে খুব ভালো, ওপরে যাওয়া নিয়ে কোনো প্ল্যান করার দরকার পড়ে না। খারাপ হলে কতটা খারাপ হবে, ভগবান আমার শেয়ারটাকে তুলে দাও, এগুলো ছেড়ে ফান্ড অ্যারেঞ্জে মন দিন, যে ভোটের পর যদি মার্কেট ক্র্যাশ করে আমি ভালো ভালো শেয়ারকে কিনবো। ফোকাস এই জায়গাটাতে করুন, চিন্তাভাবনাগুলোকে পাল্টান, দৃষ্টিটাকে একটু পাল্টান। ওই কালকের ইন্ট্রাডে করে 200 কামাবো 400 কামাবো, কিচ্ছু হবে না, কারুর হয়নি, আপনারও হবে না, বারবার বলে যাচ্ছি এক কথা। তো যাই হোক, তো লাস্ট যত ইলেকশন দেখবো, প্রত্যেক 5 বছরে কিন্তু বাজার ডবল হয়েছে, ট্রিপল হয়েছে, অসাধারণ রিটার্ন দিয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু দিনের পর দিন পাল্টেছে, ঠিক আছে, ন্যাশনাল অ্যালায়েন্স, তারপর মধ্যিখানে একবার এনডিএ এলো যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, তারপর 2টো টার্ম কংগ্রেস রাজত্ব করলো, তারপর 2টো টার্ম বিজেপি করলো। গভর্নমেন্ট চেঞ্জ হতে থাকবে, মার্কেটের জায়গায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমাকে বলতে পারি যে শক করে দিয়েছে, লাস্ট 2019 ছাড়া, বারবার বলছি 2019 এক্সেপশনাল কন্ডিশন, কারণ 1 বছরের মধ্যে করোনা ঢুকে গেছিলো, আর করোনায় যা ফল হয়েছিল ওই 2 মাসে পুরো বাজারকে শেষ করে দিয়েছিল। তারপরেও বাজার 88% রিটার্ন 2019 থেকে 2024, অতটা বাজার পড়ার পর ভাবনা চিন্তার বাইরে। তো যেটা অদ্ভুতভাবে নজরে এসেছে, একটা ইম্পর্ট্যান্ট জিনিস, বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স, আবার বলছি বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স মানে স্মল ক্যাপ স্টক, 2004 থেকে প্রত্যেকটা ইলেকশনের পরের 1 বছরের মধ্যে বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স ডবল হয়েছে।
ইন শর্ট আমি কি বোঝাতে চাইছি, যে সেক্টরগুলোতে বুম আসবে বিএসসি স্মল ক্যাপ থেকে বা এনএসসি স্মল ক্যাপ থেকে ভালো কোম্পানিকে খুঁজে বার করুন, যারা ডিফেন্স সেক্টরে কাজ করে, যারা রেলওয়েতে কাজ করে, যারা ট্যুরিজমে কাজ করে, যারা লোহা সিমেন্টে কাজ করে। কারণ হাইয়েস্ট রিটার্ন বারবার বলছি দেখেছে বিএসসি স্মল ক্যাপ, ডবল হয়েছে 90%, 100% উইদিন 1 ইয়ার। মানে যদি বাজার অ্যাজ পার ক্যালকুলেশন মুভ করে, আজকের ডেটে বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্সের যা ভ্যালু, ডিসেম্বর 31, 2024 সাল ভ্যালু কিন্তু ডাবল হয়ে যাবে। তো লাস্ট যেটা বলবো, আবার মানে লাস্ট করে আমি সবসময় প্রচুর কথা বলতে থাকি, তো যাই হোক একটু মন দিয়ে দেখবেন, শেয়ার করবেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। কোনো জায়গায় বুঝতে হলে আমাদের একটা গ্রুপ রয়েছে, যা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা গ্রুপে অ্যাড করে নেবো, যেখানে এই ছোট্ট ছোট্ট ডেটাগুলো শেয়ার করি, আলোচনা করি, বা ভিউগুলোকে বা স্টক রিসার্চগুলো দিই। খুব একটা খারাপ রিসার্চ আমরা করি না, তো আপনাদের পড়াশোনা বা লার্নিং প্রসেসের জন্য সেটা 100 বার কাজে লাগবে। লাস্ট যে কথাটা বলতে চাইছিলাম, আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে $3 ট্রিলিয়ন। $3 ট্রিলিয়ন নিফটি রয়েছে 22,000। বাই 2028 এটা 5 থেকে 8 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে। তার মানে শুধু অটোমেটিক সব ডবল, মানে ইন্ডেক্স তো ডবল, ভালো স্টক তো 20 গুণ 30 গুণ হবে নেক্সট 5 বছরে, ছেড়ে দিন। এবার কথাটা হচ্ছে আমি কাকে কিভাবে চুজ করব আর পয়সা খাবো বা প্রফিট কামাবো। তো যার জন্য বারবার শেখায় জোর দিতে বলছি, সেক্টর রোটেশনের ভিডিও আছে সমস্ত কিছু, এগুলো ছোট ছোট লার্নিং হয়তো। 2 নম্বর জিনিস হচ্ছে বাই 2047 এটা 30 ট্রিলিয়নের ইকোনমি হবে। যদি এটা 30 ট্রিলিয়নের ইকোনমি হয়, তার মানে বাই 2047 নিফটির ভ্যালু হবে 1 লাখ, সেন্সেক্স তাহলে হবে 6.5 লাখ 7 লাখ। তো বাজারের সামনে কতটা রাস্তা পড়ে রয়েছে এটা ভাবনা চিন্তার বাইরে। বাজারে এই মুহূর্তে 17,000 কোটি টাকা পার মান্থ এসআইপির রুট দিয়ে ঢোকে। এটা যত দিন যাবে বাড়বে মানে হিউজ পরিমাণ বাড়বে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বাজারের ছোটোখাটো মুভমেন্টগুলোকে ইগনোর করুন, বড় সড়ো চিন্তাভাবনাগুলোতে ফোকাস করুন, বিগার পিকচারটাকে দেখার চেষ্টা করুন। বাজার গত 28 বছরও উপরে গেছে, আগামী 28 বছরেও ভালো খারাপ সময় মিলিয়ে উপরেই যাবে। আর রিগার্ডিং স্টক, যে বাজেটের পর কোন কোন স্টকে কী কী মুভমেন্ট হতে পারে না পারে, সেটা অবশ্যই আমি জানাবো, ওটা নিয়ে এখনও চর্চা চলছে। বাট ওই যে বললাম, ভোটের রেজাল্টের আগের 3 দিন এই ব্যাপারটাকে মাথায় রাখুন। বাজারের ভিউ এই মুহূর্তে নিফটি 21,800, সেই গত মাসের মতো মেজর সাপোর্ট। ওপরে হচ্ছে 22,800। যে ওপেন ইন্টারেস্ট গত সপ্তাহে ব্যাঙ্ক নিফটির জন্য ছিল 48,000 সাপোর্ট হিসেবে, এই মাসে সেটা নেমে গেছে 47,000 আর 46,500। আর স্টক ওয়াইজ মুভমেন্ট চলবে, কারণ আমি বারবার একটা কথা বলেছি যে প্রত্যেকটা বাজারের কন্ডিশন যাই হোক না কেন, কোনো না কোনো স্টক ওপর দিকে বাড়ে, তো সেখান থেকে একটা প্রফিট করার অপরচুনিটি সবসময় চলে আসে। আর যদি কারুর মনে হয় কোনো সমস্যা আছে বা পোর্টফোলিও নিয়ে কিছু আলোচনা করলে ভালো হয়, বা একটু 2 মিনিট আমার সঙ্গে কথা বলে একটু কিছু সাজেশন পেলেও, যদি আপনাদের ট্রেডিংটা মনে হয় যে বেটার হবে, হোয়াটসঅ্যাপ করবেন। আমি সব সময় রিং ব্যাক করতে পারি না, আর বারবার আমি বলেছি সব ভিডিওতে, ফোনে কল করবেন না, আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন। 2 নম্বর জিনিস, অনেকে অনেক রকম ভিডিওর রিকোয়েস্ট পাঠায়, ওপেন ইন্টারেস্টের ওপর ভিডিও করুন, এটার ওপর ভিডিও করুন। মোটামুটি 54 থেকে 55টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শেখানোর চেষ্টা করেছি। কতটা পেরেছি আমি জানি না, বাট চেষ্টা করেছি। তো ভিডিওর রিকোয়েস্টগুলো আমাকে পাঠানোর আগে একটু আমার চ্যানেলটার ভেতর ঢুকে, বা চ্যানেলটাকে বোধহয় আপনারা সাবস্ক্রাইব না করেই করেন, সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা পেতে থাকবেন, সেটা ওপেন ইন্টারেস্ট হোক, ভিক্স হোক, পিসিআর হোক, যে জিনিসগুলো একটা রোজকার সুইং ট্রেডার বা ইনভেস্টারের জানা দরকার। যতটা পেরেছি করেছি, আগামী দিনেও করব। ভালো থাকবেন,
ভালো করে ট্রেডিং করুন, আর আননেসেসারি প্যানিক হবেন না। এই পড়ে যাচ্ছে, এই উঠে যাচ্ছে, এত প্যানিক করার দরকার নেই। সবার আগে কুল হন। বাজার পড়ছে, ভালো শেয়ার কিনবো, ওপরে গেলে বেচবো, ব্যাস গল্প শেষ। আজকের মতন এতটুকুই।